আমাদের একজনই ঠাকুর, রবি ঠাকুর। সেই রবি ঠাকুরের জীবনের একদিনের একটা ঘটনা আমরা শুনি। এই ঘটনাটির উল্লেখ পাওয়া যায় রবীন্দ্র সঙ্গমে বলে একটি প্রবন্ধে, সতীশচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এবং আমি এটা প্রথম জানতে পারি চন্দ্রিলের একটা ব্লগ থেকে। ঘটনাটা আমরা শুনি। রবি ঠাকুর তার আগের বছরই নোবেল প্রাইজ পেয়েছেন। উনি তখন ওই বিহারের ওই জায়গাটা পাটনা অঞ্চলে ছিলেন। একজন রবি ঠাকুরের পুরনো পরিচিত পান্ডা টাইপের একজন বললেন, আপনি গয়া স্টেশনে চলে আসুন সকালবেলা, ওখান থেকে আপনাকে আমি একটা জায়গায় নিয়ে যাব, একটা পাহাড়টার নাম হচ্ছে বরাবর পাহাড়। গয়া স্টেশন থেকে আরও দুটো স্টেশন পরে বেলা বলে একটা জায়গায় যেতে হয়। তারপর ওখান থেকে বেশ কিছুটা পথ বরাবর পাহাড়, এবং সেই পাহাড়ে কথিত ছিল একটা গুহা আছে, এবং সেই গুহায় গৌতম বুদ্ধের সময়কার ওনার অন্যতম এক শিষ্য ওখানে অনেক দিন প্রার্থনা করেছেন। তো রবি ঠাকুর যেহেতু সত্যিকারের ভ্রমণ পিপাসু এবং পথ থেকেই উনি অনেক কিছু খুঁজে পেয়েছেন, তো সেই কারণেই রবি ঠাকুর রাজি হয়ে গেলেন। এবং সেই পান্ডা বললেন, আপনি আপনার সঙ্গী সাথী বাড়ির মহিলাদেরও নিয়ে আসতে পারেন, সমস্ত রকম ব্যবস্থা থাকবে ওখানে পৌঁছে, খাওয়া দাওয়া, ওখানে তাঁবু খাটানো হবে, ওখান থেকে যাওয়ার জন্য সমস্ত কিছু, আপনার কোনো চিন্তা নেই। রবি ঠাকুর রাজি হয়ে গেল। এখন এই সতীশচন্দ্র চট্টোপাধ্যায় এই ঘটনাটি জানতে পারেন প্রভাত মুখোপাধ্যায়ের কাছ থেকে। গয়া স্টেশনে রবি ঠাকুর, বাড়ির মহিলারা কেউ আসেনি, কিন্তু রবি ঠাকুর তার 3 জন বন্ধু, তারাও বেশ মানি মানুষ আর কি, তাদের নিয়ে গয়া স্টেশনে নামেন ভোর 6টা। তো পান্ডার সঙ্গে সতীশবাবু দেখা করে বলেন, আমি ওনার খুবই ভক্ত, তো আমি যদি বলে হ্যাঁ ঠিক আছে চলুন না, এখান থেকে ট্রেন ধরে আমরা বেলা স্টেশনে যাবো, আরও 2টো স্টেশন পর ওখানে 3টে পালকি থাকবে, হাতি থাকবে, অনেকেই যেতে পারবেন, আপনি চলুন। তো এইরকম সুযোগকে আর হাতছাড়া করে রবি ঠাকুরের সঙ্গ পাও। উনি রাজি হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। যাই হোক, গয়া থেকে বেলা স্টেশনে এসে নামা হলো। কানেক্টিং ট্রেন ছিল, লোকাল ট্রেন, 7টার মধ্যেই চলে এসছেন। সেখানে দেখে ভোবা, না পালকি না হাতি, কিচ্ছু নেই। অনেকক্ষণ পর একটা হাতি এলো হেঁটে ঘুরতে। সেই হাতি করে রবি ঠাকুরের 3 জন সফর সঙ্গীকে সেখানে তুলে দেওয়া হলো। এবং পান্ডা বললেন, কোনো চিন্তা নেই, চলে আসবে, পালকি হয়তো একটু কোনো কারণে একটু দেরি হচ্ছে, চলে আসবে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, তখন খুবই উদ্বেগ হয়ে পড়েন এই সতীশবাবু। উনি বাঙালি, রবি ঠাকুরের ভক্ত। তা উনি আর পান্ডামশাই গিয়ে স্টেশন মাস্টারের কাছে গেলেন, একদম ইংরেজ স্টেশন মাস্টার। তো তার কাছে গিয়ে রবি ঠাকুর তার আগের বছরই নোবেল প্রাইজ পেয়েছেন এই কথা বলে, বা রবি ঠাকুরের মতো মানুষ, কিন্তু সেই যে কি আসে যায়, রবি ঠাকুর নোবেল পেয়েছেন তো তার কি আসে যায়। তার কাছে একটি ঘোড়ার গাড়ি ছিল, সেটি দিলেন না। অবশেষে 2টি পালকি আসেন। রবি ঠাকুর ততক্ষণে ওয়েটিং রুমে তাকে বসানো হয়েছিল, এবং তাকে ডাকতে যাওয়া হলো যে পালকি এসে গেছে। সতীশবাবু গিয়ে দেখেন রবি ঠাকুর মনে তার খাতায় লিখছেন। ভালো কথা। পান্ডা বলে, রবি ঠাকুর একটি পালকিতে আর আপনি একটি পালকিতে চলে যান। কিন্তু রবি ঠাকুর এই সময় বলে, এখন কি আর গিয়ে যাওয়াটা বাঞ্ছনীয় হবে, তার কারণ ততক্ষণে অনেক বেজে গেছে, প্রায় 9টা বেজে গেছে, 9টারও বেশি। বলে না, পান্ডা বলে না, এতে অসুবিধার কিছু নেই, ওখানে সমস্ত প্রস্তুত আছে, খাওয়া দাওয়া। আচ্ছা, আপনি গরম জলে স্নান করবেন না ঠান্ডা জলে? রবি ঠাকুর বলেন, না, আমি ঠান্ডা জলেই স্নান করি। বলে তাহলে তো ঝর্ণা থেকে জল বালতি করে এনে দেবে, গুহা থেকে ঘুরে এসে স্নান করে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে আবার পরের ট্রেনে এখানে ফিরে আসতে পারবেন। আপনি 6টার আগেই ফিরে আসবেন, সন্ধ্যে 6টায় আবার কানেক্টিং ট্রেন। তো সতীশবাবু বললেন, আপনি যাবেন না? বলেন, না, আমি একটা ঘোড়ার পেয়ে যাবো, আমি যাচ্ছি, আপনাদের আগেই আমি পৌঁছে যাবো, আপনারা যান। রবি ঠাকুর উঠে পড়লেন একটা পালকিতে, সতীশবাবু আর একটা পালকিতে উঠে পড়লেন। যাচ্ছেন প্রায় 1 ঘন্টা গেল, 1.5 ঘন্টা গেল, 2 ঘন্টা,
পৌঁছানোর নাম গন্ধ নেই। মাঝপথে পালকি এক জায়গায় থামলো, তারা একটু বিশ্রাম নিতে চায় পালকি বাহকরা। তখন একটু উঁকি মেরে দেখলেন সতীশবাবু যে রবি ঠাকুর কিন্তু এক মনেই লিখে চলেছেন। আবার একটু পরে পালকি চলবে, আরও ঘন্টাখানেক পর প্রায় তখন 1টারও বেশি বেজে গেছে। সেখানে গিয়ে পৌঁছলো দুটো পালকি। হাতিটি আগেই পৌঁছেছে। রবি ঠাকুরের 3 সফর সঙ্গী বিধ্বস্ত হয়ে গাছতলায় বসে আছে। কোনো দাবু নেই, কোনো খাবার দাবার কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, সুনসান। একটু পরে একটা গরুর গাড়ি করে 3-4 জন লোক একটা তাঁবু জাতীয় কিছু নিয়ে এলো। তারও কিছু পরে খাবার দাবার চাল ডাল নিয়ে আরও 2-4 জন এলো। তখন নাকি রান্না বসানো হবে, দুটো অলরেডি বেরিয়ে গেছে। তো রবি ঠাকুরকে বলেন চলুন তাহলে, যেটা কারণে সতীশবাবুরই দায়িত্ব হয়ে গেছে যে গুহাটা দেখবেন, চলুন এখান থেকে উঠতে তো আরও 1/2 ঘন্টা 40 মিনিট লাগবে পাহাড়ের টিলার ওপরে। রবি ঠাকুর বলেন না আর তো সম্ভব নয়, তাহলে তো ফিরতে পারবো না, 6টার সময় তো ট্রেন ধরতেই হবে। তিনি বললেন সে কি, আপনি এত কষ্ট করে এলেন, খাওয়া নেই দাওয়া নেই, এত পথশ্রম, এই গরমে তো আপনার কিছু খাওয়া হয়নি, অভুক্ত সারাদিন, আপনি যে কারণে এলেন সেইটা। বলে কি আর করা যাবে, পথেই তো এলাম, সেটাও তো একরকম অভিজ্ঞতা, আমরা ফিরে যাওয়াই উচিত, না হলে গাড়ি ধরতে পারো। কিন্তু এবার যখন ফিরে যাওয়ার কথা বলা হলো, পালকি বাহকরা তো কিছুতেই যাবে, স্বাভাবিক। এতটা পথ তারা প্রায় 2.5 ঘন্টার ওপর ধরে পালকি, 3 ঘন্টা ধরে পালকি বয়ে দিয়ে এসছে, খাওয়া দাওয়া ছাড়া কী করে তাদেরকে অনেক কষ্টে রান্না করিয়ে ওই চাল ডাল যে সমস্ত আনাজপাতি আনা হয়েছিল রান্না করার জন্য সেইগুলো তাদের পোঁটলায় বেঁধে দিয়ে আবার যাত্রা করা হল, হাতের পিঠে তাদের বন্ধুদের চাপিয়ে দিয়ে। তারাও একেবারে বিধ্বস্ত। এখন মাঝপথে পালকি খামে, এই সতীশবাবুরও হাল খারাপ। সে পালকি বাহকরা কোথাও থেকে একটু জল, কোথাও থেকে একটু বলে একটু ছাতু টাতু জোগাড় করে সে সতীশবাবু তাই খেলেন। রবি ঠাকুর উঁকি মেরে দেখলেন তিনি এক মনে হিচে চলেছেন। যাই হোক, কাট দ্য স্টোরি শর্ট, তারা পৌঁছলেন বেলা স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে গয়াতে পৌঁছে গেলেন 6টার আগে। এবং সারাটা পথ পান্ডার কোনো কোথাও দেখা নেই। প্রভাত মুখোপাধ্যায় সেই গয়া স্টেশনে হাজির ছিলেন এবং এই সতীশবাবু তো তাকে দেখেই মানে হলহল করে সব বলেন যে কী অব্যবস্থা, খাওয়া নেই দাওয়া নেই, কিচ্ছু দেখা হয়নি, এই ব্যাপার। সেই পান্ডা ভদ্রলোকটিও পালিয়ে গেছেন প্রথমে। রবি ঠাকুর বলতেন কী করা যাবে, ও বেচারি বুঝতে পেরেছে যে একটা অব্যবস্থা হয়েছে, ও চেষ্টা করেছিল, কিন্তু এমতো অবস্থায় ও লজ্জা পেয়ে চলে গেছে, ওর তো কিছু করার নেই। এই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের ফেরার ট্রেন চলে আসছেন। তো যাই হোক, ট্রেন চলে এলো, রবি ঠাকুর উঠে পড়লেন এবং উঠে পড়ে উনি আবার লিখতে লাগলেন। দেখা যায় সেদিনকার তারিখ মিলিয়ে ওই দিন তিনি 5টা কবিতা এবং গান লিখেছেন। এই গল্পটা ওনার জীবনে একদিনের ঘটনাটা কেন বললাম, বলতেও আমার সামান্য নগ্ন ক্ষুদ্র মানুষ আমি একজন। তোমরা যারা আমার বন্ধুরা, পরিচিতরা, হয়তো কিছু অপরিচিত তোমরা শুনছো, সবাই তার মতো করে তাদের নিজেদের জায়গা থেকে অনেক কিছু করছো, পড়তে চেষ্টা করছো, স্বপ্ন আছে, কাজ করছো। এখন এই গল্পটা কেন বললাম আশা করি তোমরা বুঝতে পারছো। একটু আমি আমার মতো করে সামাল করি। তার আগে ওই প্রথম যে লেখাটা লিখেছিলেন এবং শেষটা ট্রেনে যেতে মানে গয়া থেকে ট্রেনে উঠে, সেই দুটো আমি একটু 2 লাইন করে পড়ি। শেষে উনি লিখছিলেন, পথের সাথী নমি বারংবার পথিক জনের লবণ নমস্কার। আর প্রথম কবিতাটি ওই ওয়েটিং রুমে বসে যে অব্যবস্থা, প্রথমে গিয়ে দেখলেন পালকি নেই, কিচ্ছু নেই, সেখানে উনি লিখছেন, পথে পথেই বাসা বাঁধি মনে ভাবি পথ পুরালো, কোন অনাদিকালের আশা হেথায় বুঝি সব পুরানো। তোমরা একটু ভেবে দেখো তো,
তার রবি ঠাকুর তার আগের বছরই নোবেল পুরস্কার পেয়েছেন, পৃথিবীর সর্বোত্তম পুরস্কার একজন সাহিত্যিক, একজন ক্রিয়েটিভ মানুষের জন্য। তাকে ইনভাইট করে তার সঙ্গে তার বন্ধু আছেন, তার স্বজন আছেন, তাদের নিয়ে গিয়ে এইরকম অব্যবস্থা, অবমাননা, অপ্রীতিকর অবস্থান, এটা এখনকার সময় আমাদের তথাকথিত কোনো সেলিব্রিটি মানুষের সঙ্গে যদি হতো। আচ্ছা, সেলিব্রিটি মানুষ কেন? আমার মতো যদি পেঁচো, তোমাদের কথাটা ছেড়ে দিচ্ছি, আমার মতো যদি পেঁচো মানুষের সঙ্গে হতো, তাহলে আমার মনে কি হতো যে আমি হাটখোলার সব পেয়েছি, ক্লাবের ব্লগার রত্ন উপাধি পেয়েছি গত মাসে, আমাকে এইরকম অপরায়, খাওয়া দাওয়া নেই, গাড়ি নেই, কিছু নেই, এতটা সারাক্ষণ গজগজ করতাম। আর দিনে ফোন 50,000 ফোন করতাম, রাগে চিৎকার করে নানা রকম কিছু করতাম। আমরা সবাই কম বেশি সেইটাই করতাম, নিজের মতো করে, যে এভাবে এক্সপ্রেস করে। রবি ঠাকুর কি করবেন? যেটা ওনার আয়ত্তে নেই সেখানে উনি মাথায় ঘামানেন না। যেটা ওনার আয়ত্তে আছে, ওনার কাজ, ওনার কলম সঙ্গে খেরোর খাতা সবসময় থাকতো, উনি সেই যায়। এবং এই যে লাস্ট লেখাটা পড়লাম যে পথের সাথী নমি বারংবার পথিক জনের লত নমস্কার, এইটা একটা বিখ্যাত গান। দেবব্রত বিশ্বাস গেয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছেন, আরও অনেকে গেয়েছেন, তোমরা শুনতে পারো, ভারী সুন্দর গান। তো এই শিক্ষা আসলে আমি বললাম না, আমাদের বিশেষ করে বাঙালি মননে সত্যিকারের একজনই ঠাকুর, তিনি হচ্ছেন রবি ঠাকুর। কিন্তু অন্যান্য ঠাকুর দেবতার মতোই রবি ঠাকুরকেও আমরা ওই তাকেই তুলে রেখেছি। 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ নাবাই একটু ফুলমালা দিই, একটু গান, কবিতা, আবৃত্তি, একটু সংস্কৃতি চর্চা করি, এইটুকু। ওনার জীবনের ঘটনা, ওনার পথ চলা, ওনার শিক্ষা, ওনার দর্শন থেকে কণা আমাদের জীবনে কি একটুখানিও গ্রহণ করতে পারি, চেষ্টা করি না। আর আজকে আমি এটা করলাম তার কারণ বিগত প্রায় আমি হিসেব করছিলাম, প্রতি সপ্তাহে 2টো করে প্রায় 35-36টা ব্লগ বানিয়ে ফেলেছি। তার মধ্যে অ্যাটমিক হ্যাবিটস হোক, প্রোকাস্টিনেশনস হোক, ব্রেন নিয়ে হোক, তারপর মোটিভেশন নিয়ে হোক, প্রসেস সিস্টেম নিয়ে হোক, অনেক কথা বলেছি। রাদার বলেছি মানে আমি নিজেও বোঝার চেষ্টা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো, সমস্ত কিছু যেন এই ওনার একটা জীবনের ঘটনাতে মিলছে। গল্পটা, ওনার জীবনের এই ঘটনাটা পারলে তোমরা যারা পুরোটা শুনলে, পারলে বারবার শোন, এবং একটুখানি আমাকেও একটুখানি এফেক্ট করো। থ্যাংক ইউ। বাই ফর টুডে। ভালো থেকে।